শিক্ষার্থীরা সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তোমাদের সাথে আজকে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায় মূলধন ব্যয় নিয়ে। তো মূলধন ব্যয়ের ইতিমধ্যে আমরা দুটি ক্লাস শেষ করেছি। প্রথম ক্লাসে আমরা মূলধন ব্যয় সংক্রান্ত প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা বন্ডের ব্যয় অথবা ডিবেঞ্চারের ব্যয় নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধান করেছি। আজকে তৃতীয় ক্লাস, এই তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব অগ্রাধিকার শেয়ারের ব্যয় নিয়ে। তো আমরা প্রথমে স্ক্রিনে যাই যে অগ্রাধিকার শেয়ার সম্পর্কে একটু ধারণা নেই। যে দেখো, অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে সকল শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট সময় পর পর লভ্যাংশ পায় এবং মেয়াদ শেষে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। আমি আবারও বলছি, যে সকল শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট সময় পর পর লভ্যাংশ পায় এবং মেয়াদ শেষে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। তাহলে এই অগ্রাধিকার শেয়ারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে দেখো যে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, আর দুই নম্বরে আছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? যে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে অগ্রাধিকার শেয়ারের যদি মেয়াদ বা ম্যাচুরিটি পিরিয়ড বা সময় উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বলি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর যদি মেয়াদকাল বা সময় বা বছর উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ এইটায় মেয়াদ উল্লেখ থাকবে, মেয়াদ উল্লেখ থাকলে নির্দিষ্ট সময় পর এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মূলধন ফেরত দেওয়া হবে। আর মেয়াদ যদি উল্লেখ না থাকে, কখন যে এই অগ্রাধিকার শেয়ারের মূলধন বা আসল টাকা ফেরত দেওয়া হবে এই ধরনের কোনো সময় উল্লেখ থাকবে না, এটা নির্দিষ্ট কোনো সময় নেই, এই জন্য এটাকে বলা হয় অপরিশোধযোগ্য। তাহলে এই দুই ধরনের অঙ্ক আছে, আমরা এই অধ্যায় এই দুই ধরনের অঙ্ক শিখব, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে তোমরা স্ক্রিনে দেখো আমি দুটি অঙ্ক লিখেছি। এক নম্বরে দেখো, এসিআই লিমিটেড কর্তৃক প্রস্তাবকৃত একটি সম্ভাব্য অগ্রাধিকার শেয়ারের বিষয়ে তুমি চিন্তা ভাবনা করছো। এই 15% অগ্রাধিকার শেয়ারটি 35 টাকা অভিহিত মূল্যে বিক্রি হবে। প্রতি শেয়ারে মোট 3 টাকা লভ্যাংশ হবে। তুমি এই অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা দ্বারা দেখো যে এই অঙ্কে অগ্রাধিকার শেয়ারের কিন্তু মেয়াদ উল্লেখ নাই। আমরা অঙ্কটা পরে দেখলাম যে কোথাও এই উদ্দীপকের মধ্যে মেয়াদ বা সময় উল্লেখ নেই। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কটা পড়ি, দেখি কি লেখা আছে। যে ঢাকা ব্যাংক লিমিটেড 100 টাকা অভিহিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চায়। অগ্রাধিকার শেয়ারটির মেয়াদ 15 বছর। দেখো এইখানে দেওয়া আছে মেয়াদ 15 বছর। এটা ধারণা করা হচ্ছে মেয়াদ পূর্তিতে অগ্রাধিকার শেয়ারটি 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে। অগ্রাধিকার শেয়ারটির ব্যয় নির্ণয় করো। এখানে আবার বলা আছে যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে 3টা সমস্যা দেওয়া আছে। এক নম্বরে যে অভিহিত মূল্যে বিক্রি হয়, অর্থাৎ যদি অগ্রাধিকার শেয়ারটি অভিহিত মূল্যে বিক্রি হয় এবং উত্তোলন ব্যয় 2%। খ নম্বরে বলছে যে অগ্রাধিকার শেয়ারটি যদি 7% অধিহারে বিক্রয় হয় বা বিক্রি হয়, উত্তোলন ব্যয় 1.5%। 3 নম্বরে বলছে যে 5% অবহারে বিক্রি হয় এবং উত্তোলন ব্যয় 3%। তাহলে এই 3টা সমস্যা আমরা সমাধান করব। এখানে 2টা অঙ্ক তোমরা দেখো যে প্রথম যে অঙ্কটা লিখেছি এই অঙ্কে কোনো মেয়াদ বা পরিশোধ সময় উল্লেখ নাই। তা আমরা আগেই বলেছি যদি পরিশোধ সময় বা মেয়াদ উল্লেখ না থাকে তাহলে সেটা হচ্ছে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর যদি মেয়াদ বা পরিশোধ সময় উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারছি যে এখানে 2 নম্বর অঙ্কে 15 বছর মেয়াদ আছে। তাহলে এই মেয়াদ দেখে আমরা এটা বুঝতে পারলাম এটা একটি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর 1 নম্বর অঙ্কে আমরা কোথাও মেয়াদ উল্লেখ নাই, তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম এটি একটি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তা আমরা এখন এই অঙ্কটা বা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের নির্ণয়টা করি।
এই অঙ্কটা আমরা সমাধান করি। তোমরা দেখো, তাহলে আমি নিচের অঙ্কটা মুছে ফেলি, উপরের অঙ্কটা রাখি এবং এখানে সমাধান করি। তাহলে দেখো তোমরা, এই অঙ্কটা ইতিমধ্যে আমরা পড়েছি। এটা একটা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় সংক্রান্ত যে সমস্যা, এই জন্য আমরা একটা সূত্র শিখব। এই একটাই সূত্র অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের, যদি এটা অপরিশোধযোগ্য হয়। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় সংক্রান্ত সমস্যা আমি লিখি। দেখো, কে পি অগ্রাধিকার শেয়ারের নির্ণয়ের ক্ষেত্রে কেপি সমান সমান ডিপি ডিভাইডেড বাই পিপি মাইনাস এফ ইন্টু 100। দেখো, এইটাই শুধু সূত্র, এই একটাই সূত্র, এই সূত্রটা দ্বারা আমরা শিখবো। এখন দেখো, কেপিতে কি হয়? কেপিতে হয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপিতে হয় কি? অগ্রাধিকার শেয়ারের ব্যয়, যেটা আমরা বের করব। এরপর আসো দেখো ডিপি। ডিপিতে হয় ডিভিডেন্ড অফ দ্য প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ারের মানে বাংলায় বলা হয় অগ্রাধিকার শেয়ার। তাহলে ডিপি ডিভিডেন্ড, ডিভিডেন্ডের বাংলা অর্থ হচ্ছে লভ্যাংশ। তাহলে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। পিপি, পিপিতে হয় প্রাইস অফ দ্য প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। এই পিপিতে বড় পি হবে এবং একটা ছোট পি হবে। তাহলে পিপিতে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। এরপর আসো এফ। এই এফে হয় ফ্লোটেশন কস্ট অথবা উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় হচ্ছে শেয়ার বা বন্ড বিক্রয় করার সময় আনুষঙ্গিক যে খরচ হয়, এই খরচের সমষ্টিকেই উত্তরণ ব্যয় বলা হয়। এবং এই উত্তরণ ব্যয় সংক্রান্ত আমরা প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি আবারও বললাম, শেয়ার অথবা বন্ড বিক্রয় করার সময় আনুষঙ্গিক যে খরচ হয়, এই খরচের সমষ্টিকে উত্তরণ ব্যয় বলা হয়। এগুলোর অনেক নাম আছে, উত্তরণ ব্যয়, বিলীকরণ ব্যয়, ভাসমান ব্যয়, আনুষঙ্গিক খরচ, এগুলো একই কথা। আমরা রিপ্রেজেন্ট করব এফ দ্বারা, উত্তরণ ব্যয়। আর এই সূত্রের 100। তাহলে দেখো, আমরা এই সূত্রটা দ্বারা কি বুঝাইলাম, সেটা আমরা লিখলাম। কেপি, কেপিতে হয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় অথবা মূলধন ব্যয়। ডিপি ডিভিডেন্ড অফ দ্য প্রেফারেন্স শেয়ার অথবা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। পিপি প্রাইস অফ দ্য প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। আর এতে হয় ফ্লোটেশন কস্ট অথবা উত্তরণ ব্যয়। তাহলে আমরা দেখি কি বলছে। এসিআই লিমিটেড কর্তৃক প্রস্তাবকৃত একটি সম্ভাব্য অগ্রাধিকার শেয়ারের বিষয়ে তুমি চিন্তা ভাবনা করেছো। এই অগ্রাধিকার শেয়ারটি 15% অগ্রাধিকার শেয়ার। তার মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 15%। এই লভ্যাংশটা সবসময় অভিহিত মূল্যের উপরে ধরতে হয়। দেখো, দেওয়া আছে অগ্রাধিকার শেয়ারটি 35 টাকা অভিহিত মূল্যে বিক্রি হবে। তার মানে বোঝা গেল যে অগ্রাধিকার শেয়ারের অভিহিত মূল্য কত টাকা? 35 টাকা। তাহলে আমার লভ্যাংশটা বের করতে হবে এই 35 টাকার 15%। সবসময় লভ্যাংশটা অভিহিত মূল্যের উপরে ধরতে হয়। আর যদি অভিহিত মূল্য না থাকে, তাহলে এক্ষেত্রে 15% যদি হয়, তাহলে 100 টাকার 15 টাকা। তার মানে এইটা যদি অভিহিত মূল্য দেওয়া না থাকে, তাহলে আমরা এই পার্সেন্টেজটা দ্বারা বুঝবো যে এটার অভিহিত মূল্য 100 টাকা, এই 100 টাকার 15%। আর যেহেতু আমাদের অভিহিত মূল্য এবং বিক্রয় মূল্য একই, তাহলে আমার এটা লভ্যাংশ অভিহিত মূল্যের উপর ধরতে হবে। তাহলে আমরা লভ্যাংশটা বের করি আগে। তাহলে প্রথমে আছে কি? কেপি। কেপি হট অর্থাৎ কত, এটার মান বের হবে। ডিপি, ডিপি কত? 35 টাকার 15%। 35 টাকা 35 ইন্টু 15% সমান সমান কত হয় তোমরা বের করো। তোমরা আমার সাথে সাথে অঙ্কটা সমাধান করো। 35 ইন্টু 15%। 35
5.25 5.25। এরপরে পিপি প্রাইস অফ দ্য প্রেফারেন্স শেয়ার বা বাজার মূল্য দেওয়াই আছে কত টাকা, এই 35 টাকা। এরপরে আসে উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয়ের কথা বলা আছে কি 3 টাকা, এখানে উত্তরণ ব্যয় দেওয়া আছে 3 টাকা, তাহলে আমাদের উত্তরণ ব্যয় কত 3 টাকা আমরা লিখলাম। এখন আমরা সূত্রে মান বসাই। সূত্রে মান বসাই, দেখো কত হয়। ডিপি আমরা বের করলাম কত 5.25, তাহলে আমরা লিখি 5.25। পিপি আমরা কত লিখলাম 35, লিখলাম 35। এই সূত্রের মাইনাস দিলাম। ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় 3 টাকা, এটাও লিখলাম ইন্টু 100। এখন তোমরা ক্যালকুলেশন করো, দেখো কত পার্সেন্ট আসে। রেজাল্ট হয় 16.41% অথবা 16.41%। 16.41%। তাহলে আমাদের এই অগ্রাধিকার শেয়ারের অর্থাৎ অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় সংক্রান্ত সমস্যা পর্যন্ত। এখন আমরা চলে যাব পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের আমরা অর্থাৎ 2 নম্বরে যে অঙ্কটা লিখেছি, তোমাদের কাছে অবশ্যই অঙ্কটা আছে, খাতায় লেখা আছে, তোমরা খাতা থেকে অঙ্কটা দেখো আর আমি এখানে সমাধান করে দিই, তাহলে আমার অঙ্কটা আবার লিখতে হবে না, এটা বড় অঙ্ক। তাহলে আমরা চলে যাই পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। আচ্ছা, এবার পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে সূত্রটা দেখি কি আছে সূত্রে। তাহলে এর আগে আমরা শিখছিলাম কি অপরিশোধযোগ্য, এখন আমরা শিখব কি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়। তাহলে সূত্র কি কেপি সমান সমান ডিপি যোগ এমভি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসবি বাই 2। অর্থাৎ যদি মেয়াদ উল্লেখ থাকে, অর্থাৎ পরিশোধযোগ্য মেয়াদ উল্লেখ থাকলে বুঝতে হবে যে এটা নির্দিষ্ট সময় পর এই অগ্রাধিকার শেয়ারের মূল্য বা মূলধন বা আসল টাকা তাকে ফেরত দিতে হবে। এই জন্য যদি মেয়াদ উল্লেখ থাকে তাহলে সেটার নাম হচ্ছে পরিশোধযোগ্য। আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র এই একটা, এইটাই কেপি সমান সমান ডিপি যোগ এমবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি বাই 2। এখন এইগুলোর মিনিংটা কি আমি একটু লিখি, দেখো কেপিতে অগ্রাধিকার শেয়ারের ব্যয়, এটা আমরা আগেই শিখেছি যে কেপিতে হয় অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ডিপি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এমভি, এটার আরো একটা নাম আছে আরভি, ম্যাচিউরিটি ভ্যালু অথবা রিডেমশন ভ্যালু বা মেয়াদ পূর্তির মূল্য। তারপরে আসে কি এনএসবি, নিট বিক্রয় মূল্য, নিট বিক্রয় মূল্য। এন হচ্ছে বছর, এন হচ্ছে বছর। তারপরে এমবি এনএসবি এগুলো লেখা আছে, তেমন আর তেমন কিছু আমার এখানে নাই, তাই এই কয়টা মান আমাদের আছে। তাহলে আমরা বুঝলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি, ডিপিতে হয় অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এমভি মেয়াদ পূর্তি মূল্য বা ম্যাচিউরিটি ভ্যালু,
এনএসবি নেট সেলস ভ্যালু অথবা নেট বিক্রয় মূল্য এন বছর অর্থাৎ কত বছর পর এর মূল্য পরিশোধ করা হবে। এমবি প্লাস এনএসবি বা 2, তাহলে এমবিতে হয় মেয়াদ পূর্তির মূল্য, এনএসবিতে হয় নেট বিক্রয় মূল্য। এইগুলো আমরা ইতিমধ্যে শিখলাম। এখন চলে যাই সমস্যায়, অর্থাৎ 2 নম্বর অঙ্কে। তোমরা ইতিমধ্যে এই অঙ্কটা শুরুতে আমরা বলেছি এবং খাতায় লেখা হয়েছে, তো আমি আবারও অঙ্কটা পড়ি, তোমরা শোনো এবং সেখান থেকে মিলাও। আমার এখানে লেখা আছে যে ঢাকা ব্যাংক লিমিটেড 100 টাকা অভিহিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চায়। অগ্রাধিকার শেয়ারটির মেয়াদ 15 বছর। এটা ধারণা করা হচ্ছে মেয়াদ পূর্তিতে অগ্রাধিকার শেয়ারটি 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে। অগ্রাধিকার শেয়ারটির ব্যয় নির্ণয় করো। ক 1 নম্বরে যদি অভিহিত মূল্যে বিক্রি হয় এবং উত্তোলন ব্যয় 2%, তাহলে প্রথমে আমরা ক নাম্বার করব। ক নাম্বারে কি বলছে যে যদি অভিহিত মূল্যে বিক্রি হয় এবং উত্তোলন ব্যয় 2%, তাহলে আমরা অভিহিত মূল্য কত পাইলাম? অঙ্কে দেওয়াই আছে যে 100 টাকা অভিহিত মূল্যের। তাহলে আমরা এখন এই মানগুলো এখানে বের করব। এই মানগুলো বের করার পর আমরা সূত্রে মান বসাবো। তাহলে আমরা চলে যাই সূত্রে মানগুলো, এখানে মানগুলো বের করার জন্য। কিভাবে আমরা মান বের করতে হয় দেখি। তাহলে প্রথমে আমরা কেপি, এই কেপি তো আর মান বের হবে না, এটার মানটা আমরা এই সূত্র থেকে এখান থেকে বের হবে। তারপর আসে ডিপি। ডিপিতে কি হয় যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। তাহলে আমরা আগেই এটা শিখেছি কিভাবে বের করতে হয়, যে 100 টাকা অভিহিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ার। তাহলে 100 টাকা যেহেতু আমাদের অভিহিত মূল্য দেওয়া আছে, এই অভিহিত মূল্য থেকে আমরা 12% বের করব। তাহলে অভিহিত মূল্য কত টাকা? 100 টাকা ইন্টু 12%, তাহলে কত টাকা হয়? 12 টাকা। আশা করি এটুকু বুঝতে পেরেছো যে এই ডিপি বা ডিভিডেন্ড অভিহিত মূল্য থেকে পার্সেন্টেজ বের করব। যেমন 100 টাকা অভিহিত মূল্যের 12% অগ্রাধিকার শেয়ার, তাহলে 100 টাকার 12% 12 টাকা লভ্যাংশ, তাহলে পেলাম এই ডিপি। এরপরে আসে এমভি। এমবি ম্যাচিউরিটি ভ্যালু, মেয়াদ পূর্তির মূল্য। তাহলে মেয়াদ পূর্তিতে এই সংক্রান্ত উদ্দীপকে কি কথা আছে আমরা একটু দেখি। উদ্দীপক বলছে যে এটা ধারণা করা হচ্ছে যে মেয়াদ পূর্তিতে অগ্রাধিকার শেয়ারটি 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে। অর্থাৎ এই অগ্রাধিকার শেয়ারটা 10 বছর মানে 15 বছর মেয়াদ বা যেই মেয়াদ উল্লেখ আছে, এই মেয়াদ পরে তাকে যে মূল্য পরিশোধ করা হবে অভিহিত মূল্য থেকে 10% বেশি পরিশোধ করবে। এই কেন পরিশোধ করবে, এই কেন এর বিভিন্ন ব্যাখ্যা আছে, যে এখন সে কম লাভের অংশ নেবে তাই ভবিষ্যতে মেয়াদ শেষে সে আসল টাকা বেশি পাবে, তা আরও বিভিন্ন ব্যাখ্যা আছে। তো সেটা আজকে আমাদের আলোচনার বিষয় না। তা আমরা এমবিটা বের করব। এমবি কত হবে? 100 টাকা যোগ 100-র 10%, কারণ 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে। তাহলে 100-র 10%, তাহলে 100 টাকা যোগ 10 টাকা সমান সমান কত টাকা? 110 টাকা। তাহলে আমরা এমবি বের করলাম কত? 110 টাকা। কিভাবে? উদ্দীপকে বলা আছে যে মেয়াদ শেষে 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে। তাহলে 10% অধিহার মানে হচ্ছে 10% বেশি। তাহলে মূল মানে আসল টাকা কত? 100, 100 10% 10 টাকা। তাহলে 100 টাকার সাথে 10 টাকা যোগ করলে কত হয়? 110 টাকা। তাহলে আমার এমবিও পেলাম। এখন আছে আমার এনএসবি। এনএসবি বের করার আগে আমাকে এসবি বের করতে হবে। এসবি হচ্ছে কি? সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য, আর এনএসবি হচ্ছে নেট সেলস ভ্যালু। তাহলে আগে আমাকে এসবি বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। এসবি। এখন দেখো আমরা ক নাম্বার অঙ্ক করতেছি, তোমাদের খাতায় কিন্তু আছে। ক নাম্বারে বলছে যে অভিহিত মূল্যে বিক্রি হবে। বিক্রি হবে কিভাবে? অভিহিত মূল্যে। তাহলে অভিহিত মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে এসবি কত হবে? 100 টাকা। এবার আসো উত্তোলন ব্যয়, ফ্লোটেশন কস্ট। তাহলে উত্তোলন ব্যয় কি আছে দেখো, বলাই আছে 1 নম্বরে উত্তোলন ব্যয় 2%। তাহলে উত্তোলন ব্যয় আমরা সব সময় এসবির উপরে ধরবো। কার উপরে ধরবো? এসবির উপরে। উদ্দীপকে স্পষ্ট যদি কোনো কথা বলা না থাকে বা উত্তোলন ব্যয় দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা এসবি বা সেলস ভ্যালু বিক্রয় মূল্যের উপর উত্তোলন ব্যয় ধরবো। কিন্তু উদ্দীপকে যদি স্পষ্ট বলে দেয় যে অভিহিত মূল্যের উপর
2% উত্তরণ ব্যয়, তাহলে আমার অভিহিত মূল্যের উপর ধরতে হবে। কিন্তু মনে রাখবে সবসময় উত্তরণ ব্যয় বিক্রয় মূল্যের উপর ধরতে হয় যদি স্পষ্ট কথা বলা না থাকে। তাহলে এখানে কিছুই বলা নাই, বলা আছে কি উত্তরণ ব্যয় 2%, এই 2% আমরা এসবির উপরে ধরবো। তাহলে 100 টাকার 2% সমান সমান কত টাকা? 2 টাকা। তাহলে উত্তরণ ব্যয় পেলাম। এখন আমার এনএসবির সূত্র আসবে যে এনএসবি কিভাবে লেখে, এনএসবি সমান সমান এসবি মাইনাস এফ। তাহলে এসবি মানে সেলস ভ্যালু, বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে উত্তরণ ব্যয় মাইনাস করব। তো বিক্রয় মূল্য কত আছে দেখো, এসবি কত 100 টাকা, তাহলে আমরা লিখি 100 মাইনাস উত্তরণ ব্যয় কয় টাকা বের করলাম? 2 টাকা। 2 টাকা মাইনাস করলে আমার কত থাকে? 98 টাকা, 98 টাকা। তাহলে আমার এনএসবি পাইলাম কত? 98। এরপর আসে কি এন, এন মানে বছর। তাহলে দেখো দ্বিতীয় লাইনে দেওয়া আছে অগ্রাধিকার শেয়ারটির মেয়াদ 15 বছর। তার এন মানে কি মেয়াদ বা বছর সমান সমান কত? 15 বছর। তাহলে পাইলাম 15 বছর। এখন আমরা দেখো এই সূত্রে যে মানগুলো দরকার সব মানগুলোই কিন্তু আমরা এখানে বের করেছি, কোনোটা বাকি আছে কিনা দেখো তো। ডিপি আমরা পেলাম, এমবি প্লাম, এনএসবি প্লাম, এমবি এনএসবি 2, তার মানে সবগুলো পাইছে। এবার মান বসাই। দেখো ডিপি ডিভিডেন্ড অফ দ্য প্রেফারেন্স শেয়ার কত? 12 টাকা যোগ কত? এমবি, এমবি কত বের করছি? 110 টাকা মাইনাস এনএসবি কত বের করছি? এনএসবি বের করছি 98 বা 98 টাকা। এন কত? 15 বছর, 110 যোগ 98 ভাগ 2। এবার ক্যালকুলেশন করো তোমরা, ক্যালকুলেশন করলে দেখো রেজাল্ট আসে 12.31%। আমি কি ভেঙে ভেঙে শিখাই দিই, দেখো কিভাবে হয়। 12 টাকা যোগ 110 থেকে 98 মাইনাস করো, 110 মাইনাস 98 কত থাকে? 12 ভাগ 15 ভাগ 15 সমান সমান 0.8, 0.8 এইখানে লেখো 0.8। আর 110 যোগ 98 ভাগ 2, 110 যোগ 98 ভাগ 2 আসে 104, 104। তাহলে এটা 112.8 যোগ করলে কত হয়? 12.8 ভাগ 104, 12 তাহলে কত আসে? এটা রেজাল্ট আসে 12.31, অর্থাৎ 12.31%। অর্থাৎ এই 1 নম্বর অঙ্কের রেজাল্ট আসে 12.31%। এই আমাদের 1 নম্বর ক নম্বর অঙ্ক শেষ। তাহলে ক নম্বরে শুধু বলা ছিল যে অভিহিত মূল্যে বিক্রি হবে এবং উত্তরণ ব্যয় হবে 2%। চলে যাই আমরা খ নম্বর অঙ্কে। একই অঙ্ক, শুধু অল্প পার্থক্য, আমাদের সূত্রের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো খ নাম্বারটায় চলে যাই, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। তাহলে আমাদের এসবি থেকে পরিবর্তন হবে। তাহলে খ নম্বরে কি বলছে? 2 নম্বরে দেখো যদি 7% অধিহারে বিক্রি হয় এবং উত্তরণ ব্যয় 1.5%, তার মানে এখানে বাকি তথ্য সব ঠিক থাকবে, সূত্রও ঠিক থাকবে, ডিভিডেন্ড 12 টাকা এটাও ঠিক থাকবে, এমবি 110 টাকা এটাও ঠিক থাকবে, এরও কোনো পরিবর্তন নাই। কিন্তু এসবি পরিবর্তন আছে, কারণ বিক্রয় মূল্যের কথা বলছে যে 7% অধিহারে বিক্রি হবে। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারটির অভিহিত মূল্য ছিল 100 টাকা, এই 100 টাকার সাথে 7% যোগ হবে। তাহলে আমরা এসবি বের করি আগে। এসবি 100 যোগ 100 ইন্টু 7% সমান সমান 160 টাকা। তাহলে এসবি পেলাম কত? 107 টাকা। এখানে বলা আছে ফ্লোটেশন কস্ট উত্তরণ ব্যয় 1.5%। তাহলে আমরা প্রথম অঙ্কে শিখেছি উত্তরণ ব্যয় এসবির উপরে ধরতে হয়। তাহলে এফ ফ্লোটেশন কস্ট কত পার্সেন্ট? 107-এর 1.5%। তাহলে 107-এর 1.5% 1.605 টাকা। তাহলে উত্তরণ ব্যয় কত হয়? 1.605 টাকা। তাহলে আমরা পেলাম উত্তরণ ব্যয় 1.605। এবার আমরা আসবো এনএসবি। এনএসবির সূত্র কি? এসভি মাইনাস এফ। তাহলে এসবি কত? 107
মাইনাস এফ কত 1.605, তাহলে কত হয় 107 ইন্টু 1.605, 1.717 টাকা। অর্থাৎ এটা মাইনাস করো, তাহলে 107 মাইনাস 1.605, 105.395, অর্থাৎ 105.395। তাহলে আমার বের হলো কি এনএসবি। আমাদের এন কিন্তু 15 বছর, এন এর কোনো পরিবর্তন নাই, তাহলে কত হবে 15 বছর। দেখো তো বাকি আর কোনো কিছু আছে কি না। তাহলে দেখো আমাদের এসবি কত বের হলো, সবই ঠিক আছে তাই না। এবার মান বসাই, মান কি বসাবো, আগের মতোই বসাবো। এটা 12 যোগ এমবি মাইনাস এনএসবি, এমবি কত 110 মাইনাস এনএসবি, এনএসবি কত 105.395, 105.395, এন কত 15, এটার আর কোনো পরিবর্তন নাই। তাহলে 110 যোগ 105.395 ভাগ 2। এবার ক্যালকুলেশন করো কত পার্সেন্ট হয় দেখো। আমরা আবারও আগের মতোই ক্যালকুলেশনটা করে দেই। 110 থেকে 105.395 মাইনাস করো, আমার সাথে সাথে করো। 110 মাইনাস 105.395 সমান ভাগ দেব কত দিয়ে 15, কত আসে 0.307, 12 যোগ 0.307। এরপরে এই দুইটা যোগ করো আবার, 110 যোগ 105.395 ভাগ 2, 107.70, 107.70। এটা রেজাল্ট আসে কত দেখো, এখন যোগ করো, ভাগ দাও। 12.307 ভাগ 107.7 গুণন 100 দাও, তাহলে আসে 11.42%। তা রেজাল্ট আসে আমাদের কত 11.42 বা 43% হবে, যেহেতু 2-এর পরে 7 আছে, তাহলে 11.43%, 11.43%। তাহলে আমরা খ নম্বর অঙ্কটাও শেষ করলাম। খ নম্বরে বলছে যদি 7% অধিহারে বিক্রয় হয় এবং উত্তোলন ব্যয় 1.5%। এবার চলে যাব আমরা গ নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কে তাড়াতাড়ি আমরা করে ফেলবো, একই নিয়ম, শুধু একটু পরিবর্তন হবে। তাই এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাব 3 নাম্বারে, ওটাও এইখানে একটু পরিবর্তন হবে। তাহলে আমরা দ্রুত করে নেই, একই ধরনের অঙ্ক। 3 নাম্বারে কি বলছে, বলছে 5% অবহারে বিক্রি হবে। কত পার্সেন্ট 5%, অবহার মানে ডিসকাউন্ট, যেই মূল্য গায়ে লেখা আছে সেখান থেকে 5% কমে বিক্রি হবে। তাহলে দেখো যে আবার বলছে যে 5% অবহারে বিক্রি হয়, উত্তোলন ব্যয় 3%। তাহলে দেখো আগে আমাদের এসবিটা বের করতে হবে। এসবি কত, তাহলে এটা আমরা করবো কত নাম্বার, গ নাম্বার। শিক্ষার্থীরা এর আগে প্রথমে করছি ক নাম্বার, এরপরে খ নাম্বার, এখন করতেছি কত গ নাম্বার। গ নাম্বারে বলছে যদি 5% অবহারে, অবহারে মানে ডিসকাউন্টে বিক্রি হয়, তাহলে দেখো অভিহিত মূল্য কত টাকা 100 টাকা। এই 100 টাকার 5% মাইনাস হবে 100 ইন্টু 5%, তাহলে 100-র 5% কত টাকা 5 টাকা। তাহলে 100 মাইনাস 5 সমান সমান কত টাকা 95 টাকা। এরপরে আসো কি এফ, তাহলে আমরা এফটা বের করব কার উপরে ধরবো, এসবির উপরে। এসবির উপরে এফ ধরবো, কত পার্সেন্ট এফ আছে, উত্তোলন ব্যয় কত পার্সেন্ট 3%। তাহলে 95 এর 3% বের করো,
95 এর 3%, 2.85। উত্তরণ ব্যয় কত হয়? 2.85। তাহলে 95 ইন্টু 3%, 2.85। এবার আসো কি এনএসবি। এনএসবি এখানে লিখলাম, এনএসবি সমান সমান কি এসবি মাইনাস এফ। তাহলে এসবি কত বের করলাম? 95 বা 95 মাইনাস এফ ফ্লোটেশন কস্ট উত্তরণ ব্যয় কত টাকা? 2.85। এখন কত হয় দেখো, 95 থেকে 2.85 মাইনাস করো। 95 মাইনাস 2.85 কত থাকে? 92.15। 92.15। আর কিছু থাকে? আমরা সবই পেয়ে গেলাম। এবার সূত্রে মান বসাই। দেখো কত আছে, আগেরগুলো সবই ঠিক থাকবে। ডিপি অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ 12 টাকা যোগ এমবি মেয়াদ পূর্তির মূল্য কত টাকা বলা আছে? মেয়াদ পূর্তি 110 টাকা, এটারও কোনো পরিবর্তন নাই। মাইনাস এনএসবি, এইটা আছে এনএসবি। এখন কত বের করলাম? 92.15। তার মানে লিখবো 92.15 ডিভাইডেড বাই এন। এন কত? 15 বছর, এটারও কোনো পরিবর্তন নাই, এটাও ঠিক থাকবে। এরপরে কি এমবি, এমবি এটাও কোনো পরিবর্তন হয় নাই, যোগ এনএসবি 92.15 ভাগ 2। এবার ক্যালকুলেশন করে মান বের করো। রেজাল্ট আসে আমাদের 13.05%। আমি আবারও ক্যালকুলেশন করে দেখাই। 110 থেকে 92.15 মাইনাস করব। 110 মাইনাস 92.15, যা রেজাল্ট আসবে সেটাকে ভাগ দিব কত দিয়ে? 15 দিয়ে। এরপরে যোগ হবে কত? 12। 1 2 12 সমান সমান কত? 13.19। এন হবে 13.19। আর 110 যোগ 92.15 ভাগ 2। 101.075, 101.075। তাহলে ভাগ দাও। 13.19 ভাগ 101.075 ইন্টু 100। শিক্ষার্থীরা 13.05%, 13.05 বা 0.5%। এ হলো আজকে আমাদের অগ্রাধিকার শেয়ার সংক্রান্ত ব্যয় আমরা আজকে নির্ণয় শেষ করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সাধারণ শেয়ারের ব্যয় নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।